শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। এই এপিসোড থেকে পাঠ আরম্ভ করব একটি শ্রুতি পুস্তকের। বিমল কর রচিত একটি উপন্যাসোপম বড় গল্প, বালিকা বধূ। বিমল করের রচনা আমরা এই পডকাস্টে আগে পাঠ করেছি। 1952 সালে প্রকাশিত বিমল করের গল্প বরফ সাহেবের মেয়ে দিয়ে তাঁর গল্পের পাঠ বন্ধুবর রাজীব আরম্ভ করেছিল আমাদের তৃতীয় সিজনে 142 নম্বর এপিসোডে। তখন তাঁর জীবন ও সাহিত্য নিয়ে রাজীব সংক্ষেপে আলোচনা করেছিল। এখন আর তার পুনরাবৃত্তি করব না। কৌতূহলী শ্রোতা বন্ধুরা সেই এপিসোডটি শুনে নেবেন আশা করি। তারপরে বিমল করের বিভিন্ন গল্প এই পডকাস্টে আমরা পাঠ করেছি। কিছু বড়দের গল্প, আর বিশেষ করে কিকিরার গল্প, ধর্মগুরু সেজে বসা প্রতারকদের মুখোশ খুলে দেওয়ার জন্য এক অবসরপ্রাপ্ত জাদুকরের অভিযানের যে গল্প ছোট বড় সকলের সমান প্রিয়। কিন্তু আজ আপনাদের সামনে নিয়ে আসব বিমল করের সম্পূর্ণ অন্য এক মেজাজ। আজ যে গল্পটি পাঠ করব সেটি বিমল করের লেখক জীবনের মাঝামাঝি সময়ে লেখা, কিন্তু মেজাজে, ভাষায় আর বিষয়বস্তুতে বিমল করের একেবারে প্রথম দিকের রচনার সঙ্গে তুল্য। শুধু তাই নয়, 1965 সালে রচিত হলেও এই লেখায় রবীন্দ্র প্রভাব খুব স্পষ্ট। রবীন্দ্রনাথের প্রভাব যে তাঁর কতদিন পরে অবধি কত সাহিত্যিকের উপরে ছায়া ফেলেছিল, এই উপন্যাস তার একটি নিদাহরণ। শুধু ভাষা বা ভাবের উপর পরোক্ষ প্রভাব নয়, এই বিশেষ উপন্যাসটিতে মনে হয় বিমল কর হয়তোবা সজ্ঞানে রবীন্দ্রনাথের অনুসরণ করেছিলেন। সন্দেহ করতে ইচ্ছা হয় যে রবীন্দ্রনাথের প্রতি প্রচ্ছন্ন শ্রদ্ধাঞ্জলি এই উপন্যাস। 1965 সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকীর 4 বছর পরে এই উপন্যাসের প্রকাশ। নামকরণ যে রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতার সঙ্গে এক, তা তো প্রতীয়মান। তাছাড়াও দেখি যে বিমল কর এর আগে 15-20 বছর ধরে চলিত ভাষায় লিখছেন। এই উপন্যাস রচনা করার জন্য কিন্তু তিনি বেছে নিয়েছেন সাধু ভাষা, এবং তৎসম দেশজ মিশ্রিত এমন এক সাধু ভাষা যা রবীন্দ্রনাথের সাবলীল ভাষাকে সহজেই মনে করিয়ে দেয়। কিন্তু এইসব উপর উপর সাদৃশ্যের কথা পেরিয়ে আরও গভীর একটি সম্পর্কের আভাস পাই যেন। রবীন্দ্রনাথের বালিকা বধূ কবিতাটিতে আছে এক নবীনা, বুদ্ধিবিহীনা বালিকার কথা, এখনও যার সংসার বা দাম্পত্য জীবন সম্পর্কে কোনো ধারণাই নেই, কিন্তু কবির মনে আছে গভীর বিশ্বাস যে যিনি পতি, যিনি দুঃখ দিনের ঝড়ে অবলম্বন, তিনি আসলে স্মিত মুখে এই বালিকার বাল্য খেলা দেখেই খুশি, ভবিষ্যতের পূর্ণতার সম্ভাবনার অবিচল প্রতীক্ষারত। অবশ্য রবীন্দ্রনাথের যে কোনো লেখাতেই অনেক স্তর। এই কবিতা পড়ে প্রথমে যুবক স্বামী আর ক্ষুদ্র বালিকা বধূর যে ছবি মনের মধ্যে গড়ে ওঠে, তার চেয়ে গভীর আধ্যাত্মিক অর্থ সম্ভবত কবিতায় অন্তর্নিহিত আছে, যার প্রতিধ্বনি আছে রবীন্দ্রনাথের সঙ্গীতে। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে। কিন্তু ভাবতে ইচ্ছা হয়, ওই প্রথম নিতান্ত মানবিক ঘরোয়া চিত্রকল্পটিকে এক সম্পূর্ণ কাহিনীর রূপ দিতেই বিমল কর হয়তো রচনা করেছিলেন তাঁর নিজস্ব বালিকা বধূ। আর একটি ঘরোয়া মানবিক গল্প হিসেবেই বালিকা বধূ কিন্তু আমাদের মন জয় করে নেয়। 1965 সালে রচিত এই গল্পের ঘটনাকাল তারও 40 বছর আগে, অর্থাৎ আজ থেকে ঠিক 100 বছর আগে। যে সময়ের গল্প, পরিণত বয়স্ক যুবক যুবতীর বিয়েই তখন স্বাভাবিক, বাল বিবাহের প্রথা একেবারেই উঠে গেছে, কৈশোর বিবাহও তখন বিরল, কিন্তু একেবারে বেনজির নয়।
সেই সময় সেই সমাজে একটি কিশোর নববিবাহিত দম্পতির গল্প, বালিকা বধূ। শুধু বধূই 14 বছরের বালিকা নয়, বরের বয়সও মাত্র 16 বছর। দুজনেই শুধু অপ্রাপ্ত বয়স্কই নয়, অপ্রাপ্ত মনস্কও। বাবা মার সংসারেই দুজনেরই সম্পূর্ণ জীবন। বিয়ে কি তা নিয়ে কারুরই বিশেষ কোনো ধারণা নেই। বিয়ের দিন দুজনেরই একটা বিশেষ গুরুত্ব, প্রাপ্তি, কিন্তু তারপর আবার যে যার বাবা মার কাছে ফেরত, আবার আগের জীবন, স্কুলের পড়াশুনো, কিন্তু তারই মধ্যে একটা উপলব্ধি যে একটা বড় কিছু ঘটে গেছে, একটা সহজাত অধিকার বোধ, এইসবই এই গল্পের বিষয়বস্তু। আমাদের আধুনিক মনস্কতায় এই গল্পের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুব সোজা নয়। যে গল্প এমনভাবে আরম্ভ হলো, এমন একটি গল্প কেমনভাবে এগোবে তা আন্দাজ করা হয়তো শক্ত। এমন এক পরিস্থিতি থেকে অনেক বিপদ, অনেক জটিলতারও উৎপত্তি হতে পারে। আমাদের আধুনিক মনে হয়তো সেই সব কথাই সহজে আসবে, কিন্তু 100 বছর আগের মধ্যশিক্ষিত বাঙালি সমাজে কৈশোর বিবাহ একেবারে খাপছাড়া কিছু নয়। তাই গল্পের গতি কোনো বিপজ্জনক দিকে মোড় না নিয়ে একটি সুন্দর বাল্যপ্রেমের গল্প হিসেবেই শেষ হয়। আর এই জন্যই হয়তো বালিকা বধূ শুধু চিত্তবিনোদন হিসেবেই নয়, শতবর্ষ আগের বাঙালি সমাজের একটি দলিল হিসেবেও আজ আমাদের কাছে মূল্যবান। গল্পটি কিছুটা বিমল করের নিজের জীবনের অভিজ্ঞতার উপর রচিত কিনা তা সম্বন্ধে আমার কিছুই জানা নেই, কিন্তু এত সাবলীল এবং আন্তরিক এর ভাষা যে গল্পটি কিছুটা আত্মজীবনীমূলক হলে পাঠক হিসেবে আমি আশ্চর্য হব না। এই উপন্যাস বা বড় গল্পের একটি অদ্ভুত কৌতুক এই যে একেবারে শেষ অধ্যায়ে, শেষ 2-3টি পাতায় এই কাহিনী হঠাৎ অনেক বছর এক লাফে পার হয়ে যায়। এই একটি অধ্যায়ে বিমলকর এক অপরিণত কিশোর আর এক প্রৌঢ় চরিত্রের দৃষ্টিভঙ্গি আর জীবন দর্শনের তফাৎ লেখনশৈলীর সূক্ষ্ম কৌশলে আমাদের সামনে তুলে ধরেন। এই শেষ অধ্যায়টি পড়ে শেষ করার পর মনে হয় এই একটি অধ্যায় লিখতে পারার জন্যই বুঝিবা বাকি পুরো কাহিনীটির অবতারণা। বিভূতিভূষণের সুদীর্ঘ উপন্যাস পথের পাঁচালীর শেষ কয়েক অনুচ্ছেদে এসে যেমন একটা গায়ে কাঁটা দেওয়া অনুভূতি হয়, মনে হয় লেখকের আসল কথা এতক্ষণে বুঝলাম। অত তীব্র না হলেও সেই রকম একটা অনুভূতিরই একটা হালকা ছায়া এই গল্পেও। আরম্ভ করার আগে এই বই সম্বন্ধে আর দুটি তথ্য বলে নিই। বইটির গোড়ায় উৎসর্গে লেখা আছে, সেজ কাকিমা শ্রীমতী সুবর্ণময়ী কর শ্রীচরণ কমলেশু। একটি বিজ্ঞপ্তিও আছে। কয়েক মাস আগে বালিকা বধূ দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পুস্তকাকারে প্রকাশের সময় কিঞ্চিত পরিবর্ধন করা হয়েছে। বলা বাহুল্য, এটি দীর্ঘ কাহিনী, উপন্যাস নয়। 3/12/65। আর শ্রোতাবন্ধুদের মনে করিয়ে দিই, এই গল্প এখন আর খুব বেশি পঠিত না হলেও সেই সময়ে তা খুবই জনপ্রিয় হয়েছিল। 1967 সালেই এই বই থেকে একটি বাংলা চলচ্চিত্র তৈরি হয়, আর 1976 সালে আবার হিন্দিতে একটি চলচ্চিত্র নির্মিত হয়। আরম্ভ করছি পাঠ। শ্রুতি পুস্তক, বিমল কর রচিত বালিকা বধূ, এই এপিসোডে প্রথম পর্ব। এক। কাহিনীটি কিঞ্চিত পুরাতন। সময়ের দিক হইতে ইহাকে 3 যুগ পূর্বেকার বলা যায়। রাজা পঞ্চম জর্জের মাথার ছাপলা টাকার চল তখন, আমাদের কৈশোরকাল। সেকালের টাকা অবশ্য একালে অচল। বোধ করি এই পুরাতন গ্রাম্য কাহিনীটিও এখনকার দিনে আর চলে না। তথাপি লিখিতে সাধ জাগিল। আমার পিতা স্বর্গত শশধর সিংহ মহাশয় মানুষটি অদ্ভুত প্রকৃতির ছিলেন।
আচারে ব্যবহারে তাহাকে অন্য 5 জনার সহিত এক করিবার উপায় ছিল না। তাহার প্রকৃতি ছিল ভিন্ন, আকৃতিটিও দেখিবার মতন। উচ্চতায় 6 ফুট, প্রস্থে অনুমান করি 4 ফুট বেড়। পিতামহাশয়ের হস্ত দুটি যথেষ্ট দীর্ঘ এবং মেরুদণ্ডটি সবল সরল ছিল, গাত্রবর্ণ পাকা বেলফলের ন্যায়। পুরুষের কেশচর্চাকে তিনি নারীসুলভ আচরণ বলিয়া মনে করিতেন এবং নিজ ধারণার প্রকৃষ্ট দৃষ্টান্ত হিসাবে তাহার মস্তকে এক গুচ্ছ কেশও বাড়িতে দিতেন না। আমাদের বাড়ির বাঁধা নাপিত ছিল, সে প্রত্যহ সকালে পিতামহাশয়ের ক্ষৌরকর্ম সম্পাদন করিত এবং প্রতি রবিবার সানরাইজ খুঁড়ে পিতার মস্তক মুণ্ডন করিত। প্রয়োজনে তিনি মাথায় সাদা পাগড়ি পরিতেন। খুবই আশ্চর্যের কথা, কেশের প্রতি পিতা ঠাকুরের অপ্রসন্নতা সত্ত্বেও তাহার মুখমণ্ডলে একটি তেজিয়ান মোচ ছিল। তিনি গুম্ফ রক্ষাকে পুরুষধর্ম বলিয়া মনে করিতেন। আমার পিতা উপবীত ধারণ করিতেন। তাহার নিকট হইতে আমরা জানিতে পারি যে আমাদের পূর্বপুরুষ ছিলেন জাতিতে রাজপুত। আমার পিতামহ নানা কারণে দেশ বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করিয়া বাংলাদেশে চলিয়া আসেন। বাংলাদেশের যে প্রান্ত বর্ধমান জেলার আর্দ্র আবহাওয়া সজল শ্যামলতা হারাইয়া ক্রমশ রুক্ষ ও লাল হইয়া উঠিয়াছে, যেখানে অবারিত মাঠ, পলাশ ও বন খেজুরের ঝোপ, কয়লা কুঠির জ্বলন্ত চুল্লি, পিতামহ সেই স্থানে স্থানীয় অঘোরী, চট্টরাজ, পঙ্খী, সাহানা, মাঝি প্রভৃতির সহিত মিলিয়া মিশিয়া সেই সমাজে এক হইয়া গেলেন। আমাদের নিজস্ব কতিপয় আচার আচরণ অন্তঃপুরে কিছুকাল বজায় থাকিলেও ক্রমে তাহা প্রায় লোপ পাইল। আমরা সর্বপ্রকার সামাজিক কর্মে, শিক্ষা দীক্ষায় বাঙালি সমাজের অনুবর্তী হইয়া গেলাম। আমার মাতা ঠাকুরানী স্থানীয় এক বাঙালি কুঠি গোমস্তার কন্যা ছিলেন। তিনি সুশ্রী ও লক্ষ্মীস্বরূপা বলিয়াই বোধ করি তাহার নাম ছিল লক্ষ্মী। আমার পিতামাতার 3টি সন্তান। আমি জ্যেষ্ঠ পুত্র। আমার ভগ্নী চন্দ্রা আমার পিঠ, ব্যবধান বৎসর 1.5-এর। কনিষ্ঠ ভ্রাতাটি আমাদের অপেক্ষা 6-7 বৎসরের ছোট ছিল। পিতামহাশয় চিরটা কালই তাহাকে ধর্মরাজ বলিয়া ডাকিয়াছেন। ভ্রাতাটির ধর্মরাজ হইবার বিশেষ কোনো লক্ষণ তাহার জন্মলগ্নে প্রকাশ পায় নাই, কিন্তু সে যখন ভূমিষ্ঠ হয় তখন পিতা ঠাকুর নিজ ঘরে বসিয়া মহাভারতের 8 পর্ব পাঠ করিতেছিলেন। 2টা হুলা বেড়াল বাহিরের বারান্দায় পরস্পরকে যুদ্ধে আহ্বান করিয়া তর্জন গর্জন করিতেছিল। কনিষ্ঠ পুত্রের জন্মগ্রহণের সংবাদে মহাভারতটি বন্ধ করিয়া পিতা ঠাকুর সদ্যজাত পুত্রকে ধর্মরাজ নামে অভ্যর্থনা করিলেন। পূর্বেই বলিয়াছি, আমার পিতা অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। ঠাকুর দেবতায় দুর্বলতা বোধ করি তাহার ছিল না। পূজার প্রসাদ গ্রহণ করিতেন না, অঞ্জলি দিতেন না, অথচ ধর্ম ও সামাজিক আচরণে তাহার নিষ্ঠা ছিল। প্রত্যহ স্নান শেষে সূর্যমন্ত্র আবৃত্তি করা এবং রাত্রে মহাভারত, গীতা প্রভৃতি পাঠ তাহার অভ্যাস ছিল। তিনি বিদ্যাসাগরের বড় ভক্ত ছিলেন। ভক্তরা সাধারণত আবেগপ্রবণ ও অত্যুৎসাহী হইয়া থাকে। পিতামহাশয়ের চরিত্রে এই 2টি গুণ যে কিঞ্চিত পরিমাণে ছিল না এমন নহে, তবে বোধ করি বিদ্যাসাগর মহাশয়ের মতন মহাপুরুষের প্রতি পিতার আকর্ষণের বিশেষ কারণটি বিদ্যাসাগর চরিত্রের পৌরুষ রূপ। পিতা ঠাকুর একদা পার্শ্ববর্তী কোনো গ্রামে বিধবা বিবাহ দিতে গিয়া থানা পুলিশ করিয়াছিলেন। পরে বিদ্যাসাগরের নামে গ্রামে একটা পাঠশালা খুলিয়া দিয়াছিলেন। সেখানে গ্রামের বালক বালিকারা নির্বিবাদে সকালে মুড়ি ছোলা চিবাইত এবং বিনি খরচায় পাওয়া বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয়ের পাতা ছিঁড়িত। কয়েকটি বাউরি ও ঐরূপ শ্রেণীর শিশুকেও পিতার বিদ্যাসাগর পাঠশালায় উলঙ্গ অবস্থায় মুড়ি চিবাইতে আমি দেখিয়াছি। সেই বিদ্যালয় আর নাই। পিতামহ আমাদের অবস্থা সচ্ছল করিয়া ইহলোক হইতে বিদায় লইয়াছিলেন। পিতা মহাশয় সচ্ছলতা উত্তরোত্তর বৃদ্ধি করেন। জমি জায়গা, ধান, বাড়িঘর ইত্যাদি পূর্বেই হইয়াছিল। পরে পিতা ঠাকুর কয়লা কুঠিতে কন্ট্রাক্টরির কাজ লইলেন, লরি খাটাইতেন,
মধ্যে মধ্যে পুরনো লোহা লক্কর নিলামে ডাকিয়া বেচিয়া দিতেন। একবার একটা ভাঙা বয়লার কিনিয়া গ্রামে আনিয়া তিনি আধুনিক চুল্লিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইট তৈরির চেষ্টা করেন। দুঃখের বিষয়, সেই ভাঙা বয়লারের পিছনে অর্থ ব্যয় হইল, ইট হইল না। পড়িয়া থাকিতে থাকিতে ফণিমনসার জঙ্গলে বয়লার ঢাকা পড়িল, গোখুরো সাপের উৎপাত বাড়িল। ভাঙা বয়লারটাকে লরি যোগে অন্যত্র না পাঠাইয়া উপায় রহিল না। প্রায় প্রবীণ বয়সে পিতামহাশয়ের মাথায় 2টি খেয়াল চাপিল। কেমন করিয়া জানি না, তাহার ধারণা হইল কৈশোর বিবাহ আমাদের সমাজ সংসারের পক্ষে সর্বাপেক্ষা মঙ্গলকর। এই বিষয়ে তিনি 55 পৃষ্ঠা ব্যাপী এক গ্রন্থ রচনা ও প্রকাশ নিজ অর্থে করিয়া বিলাইতে লাগিলেন। তাহার দ্বিতীয় খেয়াল নব্য আর্য সমাজ গোছের একটা প্রতিষ্ঠান খোলা। দ্বিতীয় খেয়ালটি দীর্ঘস্থায়ী হয় নাই। একমাত্র ফল ফলিয়াছিল এই যে, সেই সমাজের অনুশাসনে আমরা সামাজিক মেলামেশায় প্রায়শই সাধু ভাষা ব্যবহার করিতে চেষ্টা করিতাম, কারণ উহাই নাকি শিষ্টাচার সম্মত ভাষা। পিতামহাশয়ের প্রথম খেয়ালটি আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হইয়াছে। কথায় বলিব, কাজে করিব না। পিতামহাশয় সেই ধাতের মানুষ ছিলেন না। কৈশোর বিবাহ যে কত উপকারী এবং মঙ্গলকর, তাহার প্রত্যক্ষ প্রমাণ দেখাইবার জন্য তিনি আমার এবং চন্দ্রার বিবাহ দিলেন একই মাসে, কয়েকদিন আগু পিছুতে। আমি তখন 4 মাইল দূরের লোহা কারখানার হাই স্কুলে 2nd ক্লাসে পড়ি, বয়ক্রম 16 বৎসর। চন্দ্রার 14 বৎসর পূর্ণ হইয়া গিয়াছে। আমার গোঁফ সবে উঠিতেছে। চন্দ্রা সদ্য শাড়িতে অভ্যস্ত হইয়াছে এবং তাহার মাথায় বড়জোর হাতখানেক চুল হওয়ায় খোঁপার রকম ফের করিতেছে। আমার মাথায় অবশ্য চুল না থাকার কথা, কিন্তু মাতা পিতা বর্তমানে মুণ্ডিত মস্তক হইব, মাতা ঠাকুরানীর তাহাতে ঘোরতর আপত্তি। ফলে আমার মস্তকে যাত্রা দলের দিন ব্রাহ্মণের পরচুলার মতন খোঁচা খোঁচা কিছু কেশ ছিল। তাহাকে কেশ না বলিয়া ক্লেশ বলাই সঙ্গত। চন্দ্রাকে বেনারসি শাড়িতে কলাবউয়ের মতন মুড়িয়া বিবাহ অনুষ্ঠানে বসানো হইয়াছিল। আমাকে ক্ষত্রিয় রাজপুতের অনুকরণে জরির কাজ করা মখমলের পিরান ও কর্তা পরিয়া পাগড়ি বাঁধিয়া বিবাহযাত্রায় যাইতে হইয়াছিল। পিতামহাশয়ের হস্তে একটি কোষবদ্ধ অসি ছিল, পারিবারিক স্মৃতিচিহ্ন। যাহা হোক, এই বিবাহের পরবর্তী অধ্যায়েই আমার কাহিনী। যেটুকু পিতৃপরিচয় দিলাম, তাহা না দিলে গল্পের ভূমিকা জমিত না। 2 আমার বালিকা বধূটির নাম ছিল রজনী, ডাকনাম চিনি। পিতৃগৃহে তাহার ডাকনামের চলটাই বেশি ছিল। এমনকি আমাদের বিবাহের সময় কন্যাপক্ষ যে রুমালপদ্য ছাপাইয়াছিল, তাহাতে নলিনী দিদি তাহার আশীর্বাদে রজনীকে চিনি পাতা দই বলিয়া উল্লেখ করিয়াছিলেন। দইটি যে চিনি পাতা তাহাতে সন্দেহ কি, কিন্তু তাহার সম্পূর্ণ স্বাদ পাইতে আমাকে দীর্ঘদিন অপেক্ষা করিতে হইয়াছে। বিবাহের সময় বয়স 14 বৎসর পূর্ণ হইয়াছিল। বলা প্রয়োজন, আমার পিতামহাশয় বাল্যবিবাহের ঘোরতর বিরোধী ছিলেন, ফলে 13 বৎসর পর্যন্ত এই কার্য হওয়ার উপায় ছিল না। তাহার সিদ্ধান্তে বাল্যকালকে বড়জোর 13 বৎসর পর্যন্ত টানা যায়, তাহার পর কৈশোর। নিজ কন্যার ক্ষেত্রেও পিতা ঠাকুর নিয়মটি রক্ষা করিয়াছিলেন। সমবয়স্কা হওয়ার ফলে চন্দ্রা ও রজনীর মধ্যে স্বাভাবিক আত্মীয়তা গভীর সখিত্বে ও প্রণয়ে দাঁড়াইয়াছিল। কন্যা এবং পুত্রবধূ নিকটে থাকিলে আমার পিতা প্রবল প্রতাপান্বিত সিংহ মহাশয়ও গর্জন ভুলিয়া যাইতেন। মাতা ঠাকুরানীর মুখ হাসি ভরা থাকিত এবং নাবালক ভ্রাতাটি তাহার পেন্টুল সম্পর্কে সতর্ক থাকিত। তবে কিনা ননদ ভাজে একত্র বড় একটা থাকিতে পারিত না। বৎসরে 2-4 বার তাহাদের একত্রে থাকার সুযোগ জুটিত। পালা পার্বণে রজনীকে যখন শ্বশুরালয়ে আনানো হইত এবং চন্দ্রাকে পিত্রালয়ে। চন্দ্রার স্বামীর নাম শরৎ। সে শহুরে ছেলে, আমার অপেক্ষা বয়সে সামান্য বড়।
শরৎ ভ্রাতা শরৎ ঋতুর মতনই সহাস্য প্রকৃতির ছিল। তাহার গড়নটি ছিপছিপে, রং বেশ ফর্সা, চক্ষু দুটিতে বুদ্ধি ও চতুরতার ছাপ ছিল। শরৎ শহরের স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়িত, অঙ্কে তাহার মাথা খুব সাফ ছিল। ম্যাট্রিক পরীক্ষার পর বাঁকুড়া খ্রিস্টান কলেজে রাখিয়া তাহাকে সায়েন্স পড়ানো হইবে গুরুজনদের এইরূপ অভিলাষ ছিল। শরৎ নানা গুণে ভাগ্যবান। তাহার পিতা পেশাকারি করিতেন, সে শহরে থাকে, শহুরে স্কুলে পড়ে, 10 আনা 6 আনা চুল ছাঁটে, সুদৃশ্য জামা জুতা পরে, বায়োস্কোপ দেখে। স্বভাবতই আমার কিঞ্চিত ঈর্ষা থাকার কথা। হয়তো তাহা ছিল, কিন্তু সর্বাধিক ঈর্ষা ছিল অন্য কারণে। চন্দ্রাকে বৎসরের মধ্যে 9 মাসই শরৎ কাছে পাইত, আমি রজনীকে 3 মাসও পাইতাম না। ভাগ্যবান শরৎ অবশ্য আমার বন্ধু হইয়া গিয়াছিল, এবং সেই বন্ধুত্ব পরে আমার যথেষ্ট কাজে লাগিয়াছিল। পূর্বেই বলিয়াছি, সেকেন্ড ক্লাসে পড়িবার সময় আমার বিবাহ হয়। আমার বয়স তখন 16। বিবাহ হইয়াছিল ফাল্গুন মাসে, চন্দ্রার বিবাহের পক্ষকাল পরেই। আমাদের কালে ম্যাট্রিক পরীক্ষার জন্য যাহা পাঠ্য ছিল, তাহার মধ্যে বিবাহ সংক্রান্ত জ্ঞান লাভের উপাদান কিছু ছিল না। জন গিলপিন, হ্যামলিনের বাঁশিওয়ালা প্রভৃতি মজাদার ইংরাজি কবিতা হইতে, বা শেলি ওয়ার্ডসওয়ার্থ কিটসের জলস্থল আকাশ মেঘ পাখি ইত্যাদির টুকরা কবিতা হইতে বিবাহজ্ঞান জন্মায় না। ইংরাজি গদ্যের বেশিটাই ছিল রসকসহীন। অবশ্য টড সাহেবের রাজপুত কাহিনীটা আমাদের বেশ পছন্দ ছিল, কিন্তু সেকেন্ড ক্লাসে উঠিয়াই তো এত সব আমার পড়ার কথা নয়, সুতরাং 2-4টি বাংলা কবিতা ও গল্পগ্রন্থই আমাদের রসজ্ঞানের সম্বল ছিল। মনে পড়িতেছে, আমার বিবাহের দিনটিতে অতি প্রত্যুষে ঘুম হইতে উঠিয়াছিলাম। খুব দ্রুত আকাশ সাদা হইয়া গিয়াছিল। ফাঁকা মাঠ ও তৃণাচ্ছাদিত ঘাসে ফাল্গুনের শিশির পড়িয়া গ্রাম্য পথপ্রান্তর বড় কোমল দেখাইতেছিল। আম জাম শিশু গাছের আশ্রয় ছাড়িয়া পাখিগুলি উড়িয়া যাইবার পূর্বে অনেকক্ষণ ডাকাডাকি করিয়াছিল। সূর্যোদয়ের সময় আমার স্নান পর্ব চলিতেছিল, এবং তখন একটি ভোরের কোকিলও কুয়াতলার পাশে নিমগাছে বসিয়া মধুর করিয়া ডাকিতেছিল। সন্ধ্যায় বিবাহ। আমাদের ভাড়াখাটা লরিতে শতরঞ্জি চাদর বিছাইয়া বরযাত্রীরা চলিল। একটি ভাড়াটে বাস আনানো হইয়াছিল, তাহার মধ্যে পিতামহাশয়ের ঘনিষ্ঠ কয়েকজন, ড্রাইভারের পিছনের গদি আঁটা ফার্স্ট ক্লাসে বড় বেশি আমি ও আমার পাশে শরৎ। পিতা ঠাকুর পিছনে ছিলেন। পথে ফাল্গুন মাসের বৈকালিক হাওয়া দাপাদাপি শুরু করিল। এ সময় আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছিলাম। শরৎ আমার গায়ে হেলিয়া অনুচ্চ কণ্ঠে বলিল, ধৈর্য ধরো বাঁধো বাঁধো বুক, রজনী সমাগমে না থাকিবে দুঃখ। শরৎটা যে একটু আধটু কাব্যচর্চা করিত, তাহা আমি তখন অবগত ছিলাম না। মাসটি ফাল্গুন, শুক্লপক্ষ, লগ্ন ছিল সন্ধ্যায়। যথারীতি অগ্নিসাক্ষী, শুভদৃষ্টি, হোম ইত্যাদি আচার অনুষ্ঠানের মধ্যে আমার বিবাহকর্ম সম্পন্ন হইল। বলিতে কি, আমি এই বিবাহের 1 আনা বুঝিলাম, 15 আনা বুঝিলাম না। চন্দ্রার বিবাহে যাহা যাহা ঘটিতে দেখিয়াছি, প্রায় সেই রকমই সব ঘটিতে লাগিল। যে যাহা করিতে বলিল, অত্যন্ত ভক্তিভরে তাহা পালন করিলাম। ইতিপূর্বে 2-1 বার আমার সামান্য ম্যালেরিয়া জ্বর হইয়াছিল। জ্বর আসিলে আমার চোখ লাল হইত, গায়ের লোমগুলি ফুলিয়া সজারুর মতন হইত। বিবাহকালে অবস্থাটা প্রায় সেই প্রকার হইয়াছিল। শুভ দৃষ্টির সময় চারিপাশে প্রচণ্ড কলরবের মধ্যে লাল লাল চোখ লইয়া একবার তাকাইয়াছিলাম। কি দেখিয়াছিলাম কে জানে। ক্ষণেকের জন্য স্কুলের সরস্বতী ঠাকুরের কথা মনে পড়িয়াছিল, এবং আমি হাতের মালাটি বধূর গলায় পরাইয়া দিবার সময় পুষ্পাঞ্জলি দিবার মতন কত না বিনীত হইবার চেষ্টা করিয়াছি। পারিয়াছি কিনা জানি না। পাল্টা মালা দিবার সময় রজনী যে কি করিয়াছিল আমি দেখি নাই, মুদিত নয়নে ছিলাম। কিন্তু আমার দৃঢ় সন্দেহ, মালাটি কোনো রকমে আমার মাথায় গলাইয়া দিবার সময় সে আমার কানে হাত দিয়াছিল। রজনী অবশ্য তাহা স্বীকার করে না। রজনীকে মোটামুটি ভালো করিয়া দেখিতে পাইলাম বাসর ঘরে। মস্ত বাসর বসিয়াছিল, বিস্তর মেয়ে পুরুষ, তাকিয়া বালিশ, গোলাপ জলের ছিটা, ফুল, হারমোনিয়াম।
নানা বয়সের নানা আকারের মেয়েদের কলকোলাহলে আমার জ্বর ছুটিয়া ঘাম ছাড়িল। শরৎ টরত বাসরে ঢুকিয়াছিল, সে আমায় ভরসা দিল, 2-4টি মেয়েলি প্রশ্নের চমৎকার জবাবও দিয়াছিল। এই হট্টগোল রাতে কমিয়া আসিল, আমাদের বরযাত্রীরা বিদায় লইল। সামান্য বেশি রাত্রে নলিনী দিদি বাসরে আসিয়া বসিলেন, তাহার গান হইল, হাসি তামাশা হইল। নলিনী দিদির সেই গানটির কথা আজও আমার কিছু কিছু মনে পড়ে। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে এই হাসির উপগান। গাহিতে গাহিতে তিনি যখন আমার প্রতি কৌতুক কটাক্ষ করিয়া গাহিতেছিলেন, আজি হৃদয়ের সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান, তখন আমার সদ্য বিবাহিত বালিকা বধূটির হৃদয়ের আশা, সুখ, ভালোবাসা ইত্যাদি বিষয়ে বিন্দুমাত্র কিছু অনুমান করা আমার অসাধ্য ছিল। যাহা হোক, গানের পর রঙ্গ তামাশা শুরু হইল। শেষে নলিনী দিদি আমায় বলিলেন, ভাই এবার বলো তো আমাদের চিনি কেমন মিষ্টি? আমি কোনো জবাব দিলাম না, লজ্জায় মুখমণ্ডল তপ্ত হইতে লাগিল। নলিনী দিদি পীড়াপিড়ি করিতে লাগিলেন। চিনি তাহার সমবয়সীদের সহিত গুজগুজ করিতেছিল, হাসিতেছিল, লুডো খেলিতেছিল। আমি কি বলিব বুঝিতে না পাইয়া বলিলাম, জানি না। তখন নলিনী দিদি হাসিতে হাসিতে গাত্রোত্থান করিলেন, বয়স্কাদের উঠিতে বলিলেন, এবং চলিয়া যাওয়ার সময় আমার কানের কাছে ফিসফিস করিয়া বলিয়া গেলেন, একটু চেয়ে চেয়ে দেখো মিছরি না মধু। ওমা, তুমি কেমন ছেলে গো? বড়রা গেল, ছোটরা থাকিল। ছোট অর্থে রজনীর সমবয়সী আত্মীয় মেয়েরা এবং কিছু ঘুমন্ত বাচ্চা কাচ্চা। 2জন যুবতী বধূও থাকিলেন দেখাশোনার জন্য। বলিতে কি, এই সময় সাহস করিয়া আমার বধূটিকে নিরীক্ষণ করিলাম। আমার মাতা ঠাকুরানীর নানা অলঙ্কার আমি দেখিয়াছি। তাহার গহনার মধ্যে একটা প্রজাপতি ছিল, মিনার কাজে ভরা। রজনীকে যেন সেই রকম দেখাইতেছিল। শাড়িতে, জামায়, গহনায় তাহার সর্বাঙ্গ ঢাকা। নানা ধরনের রং ও উজ্জ্বলতা মিনা করা কাজের মতন তাহার ক্ষুদ্র অবয়বটিকে ঢাকিয়া রাখিয়াছে। তাহার মুখমণ্ডল মোটামুটি এতক্ষণে ভালো করিয়া দেখা যাইতেছিল। লম্বা চিকন গড়নের মুখ, চিবুকটি যেন বরফি কাটা, নাকটি বাঁশির মতন, কপাল ছোট, পাতা কাটা খোঁপার জন্য কপালের অনেকখানি এবং কান ঢাকা পড়িয়াছে। রজনীর চক্ষু দুটি অবিকল কাজললতা। টানা টানা চোখের তলায় তাহার চঞ্চল কৌতুক ভরা মণি দুইটিও আমি লক্ষ্য করিলাম। রজনীকে আমার চোখে ধরিয়াছিল। রংটি সামান্য চাপা না হইলে বুঝি আরও ভালো লাগিত। বাচ্চা কাচ্চারা ঘুমাইয়া পড়িয়াছিল। রজনীর সখীরা আমার সহিত ছড়া কাটা, ধাঁধা ইত্যাদির খেলা খেলিতে খেলিতে ঢুলিতে লাগিল। ধাঁধায় আমি নিতান্ত অজ্ঞতা প্রদর্শন করিলাম। রজনী আমার শত্রুতা করিয়া তাহার সখীদের উদ্ভট উদ্ভট ছড়ার ধাঁধা স্মরণ করাইতে লাগিল। এইরূপ শত্রুতায় সে যথেষ্ট আনন্দ পাইতেছিল। অবশেষ তাহার সখীরা একে একে ঘুমাইয়া পড়িল। যুবতী বধূ দুটি নিদ্রিত হইলেন। রজনীও কখন মাথার ঘুমটা ফেলিয়া দিয়া পা বুক দুমড়াইয়া শিশুর মতো ঘুমাইয়া পড়িল। আমার হাই উঠিতেছিল। জানালার বাহিরে ফুটফুটে জ্যোৎস্না। সেই জ্যোৎস্না যেন আমার মুখের সামনে অবিরল হাসিতেছিল। হাসি দেখিতে দেখিতে আমিও কখন ঘুমাইয়া পড়িলাম। 3. পুত্রের বিবাহে পিতামহাশয় ধুমধাম কিছু মন্দ করেন নাই। সানাই বাজিয়াছিল, ভিয়েন বসিয়াছিল। সকল ব্যবস্থাই চন্দ্রার বিবাহের অনুরূপ। গ্রামের বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ ছাড়াও পিতা ঠাকুর আমার স্কুলের মাস্টার মহাশয়দের নিমন্ত্রণ করিয়াছিলেন। মাস্টার মহাশয়রা আমার বিবাহে কিছুটা কৌতুক অনুভব করিলেও তেমন বিস্মিত হন নাই। এইরূপ বিবাহ ওই অঞ্চলে তখনকার দিনে অদৃষ্টপূর্ব দৃশ্য ছিল না। আমার সহপাঠী বন্ধু কয়েকজন আসিয়াছিল। তাহারা আমার কানে কানে এমন সব প্রশ্ন শুধাইতে লাগিল যাহার জবাব আমার জানা ছিল না।
তাহারা হাসাহাসি করিল, আমায় কিলচড় মারিল। অন্তরালে শরৎ আমার গলা জড়াইয়া দুই একটি বিশেষ পরামর্শ দিল। ফুলশয্যার ঘরে রজনীকে নূতন করিয়া দেখিলাম। চন্দ্রা ভ্রাতৃজায়ার হাত ধরিয়া ঘরে পৌঁছাইয়া দিয়া গেল। 2 দিনেই উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা যে বেশ জমিয়া গিয়াছে, তাহার সংবাদ আমার জানা ছিল। বিবাহিতা বলিয়া এই কয়দিনেই যেন চন্দ্রার একটা সাবালিকার মর্যাদাবোধ জাগিয়াছে। বিশেষত ভ্রাতার বিবাহে তাহার পদমর্যাদা ও নবলব্ধ গৌরবটি সে বিলক্ষণ প্রকাশ করিতেছিল। উহারা যখন আসিল তখনই বেশ বোঝা গেল দুইজনার মধ্যে পূর্ব হইতেই কেমন একটা হাস্যকৌতুক রঙ্গ চলিতেছিল। আপাতত তাহার প্রকাশ্য লক্ষণ না থাকিলেও পরোক্ষ চিহ্নগুলি বর্তমান ছিল। উভয়কেই যথেষ্ট সাবালিকা করার চেষ্টা সাজসজ্জায় ছিল, কিন্তু শরীরে অথবা আচরণে ছিল বলিয়া মনে হয় না। বালিকাত্ব না ঘুচিলেও উভয়কে বড়ই সুন্দর দেখাইতেছিল। অকালের ফল শুনিয়াছি বরাবরই অধিকতর সুস্বাদু এবং মিষ্ট। চন্দ্রা অনুচ্চ গলায় কি যেন 2-4টা কথা বলিল, পাথরের গোল টেবিলে রাখা পান জল দেখাইয়া দিল, তাহার পর সহাস্য মুখে ঘর ছাড়িয়া চলিয়া গেল। বাহির হইতে দ্বার বন্ধের শব্দ শুনিলাম। বসন্তকাল হইলেও ফুলশয্যার জন্য তেমন একটা ফুলের বাহুল্য শয্যায় ছিল না। বাড়ির বাগানের কিছু ফুল ও বেলকুঁড়ি, 2টি বেলফুলের মালাও ছিল। মৃদু মৃদু ফুলগন্ধ শয্যায়। 16 বৎসরের বিবাহিত কিশোরটি তাহার নবপরিণীতা বালিকা বধূকে দেখিতেছিল, কখনো সলজ্জ মুখে, কখনো বুঝি সাহস ভরে। রজনীকে বড়ই সুন্দর দেখাইতেছিল। পরনে লাল খয়েরি ডুরে শাড়ি, গায়ের জামাটা সামান্য বড় বড়, মাথায় আধখানা ঘোমটা, হাত ভরা অলঙ্কার। মানুষটির তুলনায় সবই বড় বড়, তথাপি ওই বালিকাটির বধূরূপে কোনো ঘাটতি ছিল না। চন্দ্রা চলিয়া যাওয়ার পর রজনী অল্পক্ষণ দরজার দিকে দৃষ্টি মেলিয়া দাঁড়াইয়া থাকিল। আমি ঘরে আছি কি নাই সে বিষয়ে তাহার মনোযোগ দেখা গেল না। আমার বুকটাও এ সময় বড়ই ধড়ফড় শুরু করিয়া হৃৎপিণ্ডটা যেন অনবরত লাফ মারিতেছিল। রজনী আগাইয়া গিয়া সশব্দে দরজার খিল বন্ধ করিল। আমার কান 2টি ততক্ষণে আগুন হইয়াছে, চোখ করকর করিতেছিল। রজনীর ভাবগতিক ভিন্ন প্রকৃতির। সে দরজায় গা হেলাইয়া কান পাতিয়া দাঁড়াইয়া আছে, মুখে সকৌতুক উত্তেজনা ও হাসি। ঘরে একটা চীনা টেবিল বাতি জ্বলিতেছিল। ঘরটি দোতলার। পূব দক্ষিণের জানলাগুলি খোলা। বাহিরে আম গাছের পত্রপল্লবে জ্যোৎস্না ঝরিয়া পড়িতেছে, বাতাসে পাতার শব্দ ভাসিতেছে। সামান্য সময়েই যেন কত দীর্ঘ মনে হইল। দেখিলাম রজনী নিঃশব্দে খিল খোলার চেষ্টা করিতেছে, পারিতেছে না। এ ঘরের খিলটা বেশ আঁট ও শক্ত, গায়ের জোর বা দমকা ধাক্কা বিনা তাহাকে আয়ত্ত করা যায় না। রজনী সামান্য চেষ্টা করিয়া তাহার চোখের ইশারায় আমায় ডাকিল। পা পা করিয়া নিকটে গেলাম। রজনী কথা বলিল না, হাত মুখের ইশারায় আমায় বুঝাইয়া দিল সাবধানে নিঃশব্দে আমায় খিলটি খুলিয়া দিতে হইবে। কিছু একটা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম, রজনী তাহার ওষ্ঠে আঙুল তুলিয়া আমায় নীরব থাকিতে বলিল। রজনীর পরামর্শ মতন খিল খোলা হইল। চোখের ইশারায় সে আমায় পাশে সরিয়া যাইতে বলিল। আদেশ পালন করিলাম। রজনী আচমকা দরজাটা খুলিয়া ধরিতেই মূর্তিমান শরৎকে দেখা গেল। চন্দ্রা ছুটিয়া পলাইতেছিল, সশব্দে বারান্দায় আছাড় খাইল। হাসির খিলখিল হো হো শব্দ আরও যেন কাহারা কোথাও লুকাইয়াছিল, তাহারা অন্তর্ধান করিল। ধরা পড়িয়া চোরের মতন শরৎ বলিল, আমি কিছু জানি না, ওরা আমায় এখানে দাঁড়াতে বলল। রজনী জিভ ভ্যাংচাইয়া বলিল, আহা গঙ্গা জল। মতি ঠাকুমা আসিয়া শরৎকে ডাকিলেন, এই জামাই শুতে যা, রাত কত হচ্ছে জানিস? শরৎ সুবোধ বালকের মতন চলিয়া গেল। ঘরের দরজাটা এবার আমিই বন্ধ করিলাম। রজনী তখনও যেন হাসির ঘোরে ছিল। চোর ধরা খেলায় তাহার প্রচুর কৌতুক জুটিয়াছে।
কিঞ্চিৎ সাহস আশায় আমার তৃষ্ণা পাইয়াছিল। আমি জল খাইলাম। রজনী তাহার মাথার ঘোমটাটা পুরাপুরি খুলিয়া ফেলিল। তাহার চুল যথেষ্ট, তবু অত বড় খোঁপা হওয়ার কথা নয়। কোনো রকম একটা কারিকুরি করিয়া বেশ বড় একটা খোঁপা রচনা করা হইয়াছে, তাহাতে সোনার চিরুনি, রূপার কাঁটা। রজনীর কাঁধটি পরিষ্কার, মটরমালা হারের আংটাটা সেখানে চিকচিক করিতেছে। পাথরের টেবিলের নিকট সরিয়া গিয়া রজনীও ঢকঢক করিয়া এক গ্লাস জল খাইল। তাহার পর পানের ডিবা হইতে 2টি পান লইয়া মুখে ভরিয়া চিবাইতে লাগিল। দেখিতে দেখিতে পানের রসে তাহার ওষ্ঠ রাঙা হইল। রজনীর মুখের তুলনায় পানের খিলি দুটো যে বেশ বড়, তাহাতে সন্দেহ কি। গাল ভর্তি পানের পিচ তাহার পাতলা পাতলা ঠোঁট উপচাইয়া থুতনিতে পড়িল। আমি মুগ্ধ নেত্রে আমার বালিকা বধূর চিবুকে সেই লাল ফোঁটাগুলি দেখিতেছিলাম। বিছানায় বসিয়া রজনী গায়ের আঁচলটা আলগা করিল, পারিলে যেন এ বোঝা মুক্ত করিয়া সে হালকা হইত। খাটের কিনারায় পা ঝুলাইয়া তাহা দোলাইতে দোলাইতে রজনী একবার আমার দিকে তাকায়, পরক্ষণে মুখ ফিরাইয়া লয়। তাহার পায়ে রূপার বিছা মল, সে যতই পা দোলায় ততই মলের ছোট ছোট দানাগুলিতে ঝিনঝিন করিয়া শব্দ ওঠে। বার কয়েক আমার দিকে তাকাইবার পর রজনী ফিক ফিক করিয়া হাসিয়া ফেলিল। তাহাকে হাসিতে দেখিয়া আমিও হাসিলাম, যেন হাসি এবং পাল্টা হাসির মধ্য দিয়া গোড়ার আলাপটা সারা হইয়া গেল। বাহিরে প্রবল বাতাসের একটা দমকা আসিয়াছিল। খোলা জানালার পাটগুলিতে শব্দ হইল, একটা পাট সশব্দে বন্ধ হইয়া গেল। বাহিরের আম গাছটার ডালপালায় মড়মড় সরসর শব্দ উঠিল। রজনী জানালার দিকে তাকাইয়া তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল। কি শব্দ? গাছের। কি গাছ? আম। কাঁচা মিঠে? কাঁচায় কাঁচা, পেকে গেলেই পাকা। রজনী তেমন প্রসন্ন হইল না, মুখে একটা সন্দেহের ভাব ফুটাইয়া বলিল, তোমায় বলেছে। অল্প চুপচাপ। বাতাসে বন্ধ জানালার পাটটি আমি খুলিয়া দিতে গেলাম। বাহিরে উথাল পাথাল বাতাস, টলটলে জ্যোৎস্না। আম গাছটি হেলিয়া দুলিয়া চাঁদের কিরণে পাতা ভিজাইয়া যেন আপন মনে মাথা নাচাইতেছে। আমি ফিরিয়া আসিতেই রজনীর যেন হঠাৎ কি মনে পড়িল। সে তাহার পাতলা লাল টুকটুকে জিভটি আধবিগত বাহির করিয়া এই বলিয়া জিভ কাটিল। পরক্ষণেই দেখি বিছানা হইতে তড়াক করিয়া নিচে নামিল। আমি থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়াছি। রজনী পায়ের মল বাজাইয়া আমার মুখোমুখি আসিল। তাহার পর পলকে আমার পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া ঢিপ করিয়া একটা প্রণাম সারিল। আমি নির্বোধের মতন দাঁড়াইয়া থাকিলাম। রজনী উঠিয়া দাঁড়াইল, বলিল, মা বলে দিয়েছিল বরকে পেন নাম করিস, দিদিও বলেছিল, আমি ভুলেই গিয়েছিলাম। বর শব্দটি আমার কানে বড়ই মিঠা হইয়া বাজিল, বাজিয়া মরমে প্রবেশ করিতেছিল। বোধ করি সেই আবেশে আমি চক্ষু দুইটি বন্ধ করিয়া ফেলিলাম। কিন্তু রজনী হি হি করিয়া হাসিয়া উঠিল। আমি চক্ষু চাহিয়া দেখি সে মুখে আঁচল চাপা দিতেছে। হাসি পাওয়ার মতন উপাদান কোথায় ছিল জানি না, তবে মনে হইল আমার মুদিত চক্ষু ও মৌখিক আবেশটা বোধ করি রজনীকে হাসাইয়াছে। ক্ষুণ্ণ হইলাম। রজনী আঙুল দিয়া শেষে হাসির উপাদানটা দেখাইল। দেখিলাম আমার ধুতির কোঁচায় খানিকটা সিন্দুর লাগিয়াছে। প্রণাম করার সময়ে হোক অথবা উঠিবার সময়ে হোক, রজনীর সিঁথির সিঁদুরে আমার এই অবস্থা। হাত দিয়া পরিষ্কার করিতে গেলাম, হাত লাল হইল, ধুতিটা আরও লাল হইয়া গেল। রজনী আরও মজা পাইয়া হাসিল। হয়তো একটু লজ্জিত হইয়াছিলাম, কিন্তু কি যেন অদৃশ্য কারণে রোমাঞ্চিত না হইয়াও পারিলাম না। হাসি থামিলে রজনী বিছানার কাছে গেল। খেলার ছলে কয়েকটা ফুল তুলিয়া লইয়া লোফালুফি খেলা খেলিল, তেঁতুল বিচি লইয়া মেয়েরা যেমন খেলে। তাহার খোঁপায় ফুল গুঁজিবার চেষ্টা করিল। জানলার বাহিরে একটা ঘুম ভাঙা কাক ডাকিল। মস্ত একটা হাই তুলিয়া রজনী বলিল, কাক ডাকছে, রাতে কাক ডাকা খারাপ, বলিয়া বিড় বিড় করিয়া কোনো একটা মন্ত্র পড়িয়া সে এই অশুভকে কাটাইল। আমি বলিলাম, খুব জ্যোৎস্না ফুটলে কাকরা ডাকে, ভাবে ভোর হচ্ছে। রজনীর জ্যোৎস্না দেখিবার স্বাদ হইল, কিন্তু জানলার দিকে যাইবার সাহস হইল না।
বড় বড় খোলা জানলা, বাহিরে আম গাছে বাতাসের সরসর শব্দ, চারিপাশ নিস্তব্ধ ও নিদ্রিত হইয়া আসিয়াছে। সাহসাভাবে রজনী কয়েকবারই জানলার দিকে তাকাইল, পা বাড়াইল না। বধূর মনোভাব বুঝিতে আমার বিলম্ব হইল না। আমি জানলার কাছে গিয়া দাঁড়াইলাম। প্রায় সাথে সাথেই রজনী আমার পাশে আসিল। আমাদের বাড়ির পাঁচিল তোলা সীমানাটা পার হইলেই তেঁতুলতলা, ছোট ছোট ঝোপ, পথ, মাঠ, উঁচু নিচু প্রান্তর, অনেকটা দূরে রেল লাইন। ফাল্গুনের অফুরন্ত দক্ষিণা বাতাসে এবং মরি মরি চাঁদের আলোয় আমার বালিকা বধূটির উচ্ছ্বাস জাগিল। বলিল, কি চমচমে জ্যোৎস্না। হাসিয়া ফেলিলাম, বলিলাম, চমচমে জ্যোৎস্না আবার কি? রজনী অবাক। ওমা, মানুষটা চমচমে জ্যোৎস্না বোঝে না? কাজললতার মতন চক্ষু দুটির পল্লব বিস্ফারিত করিয়া সে বলিল, চমচমে জানো না? চমচম জানি, খায়। আমার অজ্ঞতা এতই নিদারুণ যে বিষয়টি সম্পর্কে দ্বিতীয় কোনো কথা বলার আগ্রহ আর রজনীর হইল না। বেজার হওয়ার মতন মুখভঙ্গি করিয়া রজনী বলিল, পেটুক ঠাকুর, খালি মেঠাই চেনেন। আমি মিষ্টিমন্ডা খাই না। রে, খায় না আবার? গপাগপ খেতে দেখলাম। কোথায়? আমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে। সে বিয়ে বলে, খেতে বলল সবাই। রজনী মাথা দুলাইয়া আমার শেষ কথাটা পুনরাবৃত্তি করিল, অবশ্য রঙ্গভরে। তাহার পর দুষ্টামির হাসি হাসিয়া বলিল, নাড়ু গোপাল রে, খেতে বললে খায়, না বললে আঁচায়। কথা শেষে ওষ্ঠের প্রান্তে এমন একটি পরিহাসের কুঞ্চন তুলিল যে আমি অপলকে তাহা দেখিতে লাগিলাম। কি মনে পড়ায় রজনী বলিল, তুমি কানমলা খেয়েছ? কি কানমলা? ভাগ, বেনু দিদি তোমায় খাওয়ায়নি? আমার সামনে বসে খেয়েছ। অত সস্তা? ওমা, এ কেমন রে? রজনী চক্ষু দুইটি বিস্ফারিত করিয়া গালে হাত তুলিল, বলিল, বাসি বিয়ের দিন সকালে আমার সামনে বসে কি খেলে? ঘটনাটি মনে পড়িল। রজনীর কোনো আত্মীয়া আমার কর্ণে অতি গোপনে কয়েকটি কথা বলিবার চেষ্টা করিতেছিলেন। স্বভাবতই তিনি কয়েকবার আমার কানে হাত ও মুখ দিয়াছেন এবং বস্তুতই কিছু বলেন নাই। বুঝিলাম সেই গোপন কথার ব্যাপারটা হয়তো একটা ষড়যন্ত্র ছিল। বিষয়টা গ্রাহ্য না করিয়া রজনীকেই উল্টা চাপ দিলাম, তুমিই আমার কানে হাত দিয়েছ। যা, দিয়েছ মালা দেবার সময়। এমা, কি মিথ্যুক, ছি ছি। রজনী যেন লজ্জায় মরিয়া গিয়া প্রবলভাবে মাথা নাড়িয়া আপত্তি জানাইল, আমি বলে হাত পাই না? অত বড় মাথা, এখন আমার নামে দোষ। রজনীর ভয় ভক্তি দেখিয়া হাসিয়া ফেলিলাম। 2-5টি অর্থহীন অন্যান্য কথার পর রজনী শুধাইল, তোমার স্কুল কতটা পথ? 4 মাইল। হেঁটে যাও? হাঁটব কেন, সাইকেল আছে। তুমি সেকেন্ড ক্লাসে পড়ো? আসছে বছর ফার্স্ট, তারপরই ম্যাট্রিক পরীক্ষা দেব। কবারে পাস? কবার? মধুদা 3 বারের পর 4 বারে পাশ করেছিল। হ্যাঁ, গাধারা 3 বারে পাশ করে। ই মা, কি অসভ্য। রজনীর ভর্ৎসনার কারণ বুঝিলাম না। রজনী বলিল, গুরুজনকে গাধা বললে সহবত জানো না? সত্য বটে। জিভ কাটিলাম, বলিলাম, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার মুখ খুব ফসকা। আমি কিন্তু একবারেই পাশ করব। উল্টে মোল্টে করবে। রজনী হাসিতে লাগিল। রজনীর আবার হাই উঠিল, তাহার দেখা দেখি আমারও। হাই জিনিসটা বড় ছোঁয়াচে। তুমি গল্প টল্প জানো? রজনী হাতের পিঠে চোখ রগড়াইল। গল্প? কিসের গল্প? কে জানে। ভূতের গল্প আমি শুনব না, রাক্ষস ফাক্ষসের নয়। বলিয়া রজনী আমার দিকে তাকাইল। তাহার সন্দেহ হইল সে যা বলিতেছে আমি বুঝিতেছি না। নাক কুঁচকাইয়া রজনী বলিল, ছেলেটা কি রে, বিয়ে করে আবার? আমরা বিছানায় ফিরিয়া আসিয়া বসিলাম। রজনী কয়েক মুহূর্ত পরেই চিত হইয়া বালিশে মাথা দিয়া শুইয়া পড়িল। শাড়ির স্তূপীকৃত আঁচলটা তাহাকে বড়ই বিব্রত করায়
সে পুঁটুলির মতন করিয়া খানিকটা আঁচল পাশে সরাইয়া রাখিল। সামান্য পরেই জিজ্ঞাসা করিল, তোমার মাথা ধরেছে? না, মাথা ধরবে কেন? জিজ্ঞেস করতে হয়। দিদি বলেছিল বরকে জিজ্ঞেস করবি মাথা ধরেছে কি না। যদি বলে হ্যাঁ, তবে আস্তে আস্তে মাথা টিপে দিবি। আমি হাসিয়া ফেলিলাম। রজনী যেন অপ্রতিভ হইল। কেমন করে হাসে রে? রজনী ঠোঁট উল্টাইয়া বলিল, হাসির কথা শুনলে হাসব না? ভূত? কে, আমি? আমার পাশে। বলিতে বলিতে হঠাৎ যেন কি মনে পড়ায় রজনী আমার চোখে চোখে তাকাইল। আচ্ছা, একটা ধাঁধা বলো তো দেখি। চেহারাটি ঝরঝরে, বাবু মশায় ফরফরে, বাতাসেতে উড়ে যায়, জল পড়লে গলে যায়। ঝরঝরে চেহারার বাতাসে ওড়া জলে গোলা বস্তুটি কি হইতে পারে আমি অনুমান করিতে চেষ্টা করিলাম। বাবু মশায় শব্দটা গোল পাকাইতেছিল। যাহা অনুমান করিয়াছিলাম তাহা প্রকাশ করিলাম না। কতই যেন আকাশ পাতাল তন্ন তন্ন করিয়া খুঁজিয়া হতাশ হইয়াছি। বলিলাম, কি জানি। রাম, এত সোজা, জল এক্কেবারে, তাও পারছ না? না, তুমিই বলো। তুমি কাঁচকলা পাস করবে। আমার পাশ ফেল সম্পর্কে নিশ্চিন্ত হইয়া রজনী নিঃশ্বাস ফেলিল। তাহার পর বলিল, আচ্ছা একটু বলছি, ধরিয়ে দিচ্ছি। জিনিসটা এই ঘরেই আছে। রজনী আভাসটুকু ধরাইয়া দিয়া সকৌতূহলে আমার উত্তরের আশায় অপেক্ষা করিতে লাগিল। এই ঘরে আছে? আমি ঘরের চারপাশটা দেখিবার ভান করিলাম। তোমার বলিতে বলিতে রজনী কোনো রকমে মুখের কথাটায় লাগাম কষিল, যেন অল্পের জন্য সবটাই মাটি হইয়া যাইত। আমি মাথা চুলকাইলাম। কোথায়? সব বলে দিই আর কি। জানলায়? না। টেবিলে? না। তবে কোথায়? চোখ থাকলেই দেখতে পাবে। রজনী তাহার ওষ্ঠ দুটির ঝাঁপ বন্ধ করিয়া কড়িকাঠের দিকে তাকাইয়া থাকিল। রজনীর সরল সুন্দর মুখটির দিকে আমি মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রহিলাম। তাহার কপালে চন্দনের কদম টিপ, শিশির বিন্দুর মতো ছোট ছোট লবঙ্গ টিপগুলির কিছু কিছু মুছিয়া গিয়াছে। চোখে কাজল, থুতনির উপর পানের পিচের সেই অল্প লাল দাগ, গলায় ডালিম দানার মতন একটি তিল। মাথার সরু সিঁথিটি বড়ই শীর্ণ, কিন্তু প্রচুর সিঁদুরে মাঝ মাথা পর্যন্ত লাল। স্বীকার করিতে দোষ নাই, ভগ্নিপতি শরতের পরামর্শ ও শিক্ষা এ সময়ে আমার কানে দুষ্ট মন্ত্র দিতে লাগিল। আমি বলিলাম, দেখতে পেয়েছি। কি? রজনী কড়িকাঠ হইতে চোখ সরাইয়া আমার পানে তাকাইল। বলবো? বলো। চিনি। একটি পলক বুঝি রজনী নীরব। পরমুহূর্তে তাহার সমস্ত মুখখানি সলজ্জ সকৌতুক হাসিতে পূর্ণ করিয়া জীবের ডগা বাহির করিয়া আমায় ভ্যাংচাইল। ইস রে, চিনি? কি চিনি? দিশি না ফর্সা চিনি? আমার চিনি। শরৎ প্রদত্ত মুখচুম্বনের শিক্ষাটি অশিক্ষিতের মতন প্রয়োগ করিলাম। চিনি অথবা রজনী সেই মুহূর্তে যেন আর সাড়া শব্দ করিল না। তাহার পর সে লাজুক চাহনির মতন পলকে আমায় একটা প্রতিদান দিল। চমচমে জ্যোৎস্নার মতন আমার সর্ব ইন্দ্রিয়ে একটা চমচমে ভাব হইল। ততক্ষণে রজনী তাহার পুঁটলি করা আঁচলটা মুখের উপর চাপাইয়া মুখ ঢাকিয়া ফেলিয়াছে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।